বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। বাংলাদেশে আরও একবার স্বৈরতন্ত্রের পরাজয় ঘটল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন। এই শব্দমালাই আসলে যথার্থ ব্যবহার। কেন এই পরিস্থিতি তৈরি হলো সেটা নিয়েও হয়তো আলোচনা করা যেতে পারে। এবং সামগ্রিকভাবে সেনাপ্রধান কালকে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি যেটা বলবার চেষ্টা করেছেন, জনগণের সহযোগিতা চেয়েছেন, প্রতিটি ঘটনার বিচার হবে সেটা বলেছেন, এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে সেটাও বলেছেন। সরকার গঠন করতে হয়তো কিছুটা সময় লাগবে সেই ধারণাও তিনি দেবার চেষ্টা করেছেন। সব মিলিয়ে যে পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ গত কয়েকদিন গেল এবং আজকে যেখানে দাঁড়িয়ে সামনের দিনগুলোতে চ্যালেঞ্জেস কী সেই বিষয় নিয়ে আলোচনার জন্যে আমার সঙ্গে যুক্তরাষ্ট্রের ইলিনয় থেকে যুক্ত হচ্ছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর, আটলান্টিক কাউন্সিলের সিনিয়র নন রেসিডেন্ট ফেলো এবং আমেরিকান ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট পলিটিক্যাল সায়েন্টিস্ট প্রফেসর ডক্টর আলী রিয়াজ, এবং আমাদের সঙ্গে নিজ বাসা থেকে যুক্ত হচ্ছেন প্রাক্তন নির্বাচন কমিশনার এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। স্বাগত আপনাদের দুজনকে, এবং আমি আপনাদের দুজনকে অভিনন্দন জানাতে চাই। প্রফেসর রিয়াজ, আপনাকে বিশেষভাবে জানাতে চাই যে বাংলাদেশের যখন থেকে এই গণতন্ত্রের সংকট শুরু তখন থেকে আপনি এই বিষয় নিয়ে প্রচুর লেখালেখি করেছেন, প্রচুর কথাবার্তা বলেছেন। ব্রিগেডিয়ার শাখাওয়াত, আপনাকেও অভিনন্দন জানাতে চাই আমি খানিকটা, যে বাংলাদেশের ভেতরে থেকে অনেকেই কথা বলেননি, অনেকের কথা বলা উচিত ছিল, যতটা পেরেছেন চেষ্টা করেছেন কথা বলবার জন্য, সেই জন্য আপনাদের দুজনকে অভিনন্দন জানাতে চাই। প্রফেসর রিয়াজ, আপনাকে গতকালকে আমরা কথা বলছিলাম এবং আপনি বলছিলেন যে এটা সময়ের ব্যাপার মাত্র, এবং আপনি পরবর্তীতে কী করণীয় সেই সম্পর্কে একটা ধারণা দেবার চেষ্টা করেছেন। আমি একটু আজকে যে জায়গায় এসে দাঁড়ালো বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে বিদায় নিতে হলো, এটা আমরা সবাই জানি কোন পরিস্থিতির মধ্য দিয়ে হয়েছে, কিন্তু ভবিষ্যতে শিক্ষার জন্য এটা একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই যে আপনারা কিভাবে দেখেন এবং কেন এই পরিস্থিতি তৈরি হলো। ভবিষ্যতে আমাদের রাজনৈতিক নেতৃত্ব বা যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য যেন এটা লেসন হয়ে থাকে, সেই জন্য আমি আরও একবার আপনাদের মুখ থেকে শুনতে চাই। প্রফেসর ডক্টর আলী রিয়াজ। যেভাবে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে কার্যত পালিয়ে যেতে হলো, শুধু সেটাই নয়, তার সঙ্গে একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থার যে একটা বড় রকমের পতন আমরা দেখতে পেলাম, সেটা এক অর্থে বিস্ময়কর মনে হতে পারে যে এত দ্রুততার সঙ্গে এটা পতন ঘটল কেন, যেটাকে স্পেকটাকুলার কোলাপস যেটা আমরা দেখতে পাই। 24 ঘন্টা আগেও মনে হচ্ছিল যে ক্ষমতার দম্ভে তিনি যে কোনো কিছু করে ফেলতে পারবেন। এক অর্থে এটা বিস্ময়কর নয় বলছি এই কারণে যে সাধারণত স্বৈরতান্ত্রিক ব্যবস্থাগুলি এইভাবেই পতন ঘটে, এইভাবেই ভেঙে পড়ে। কারণ স্বৈরতান্ত্রিক ব্যবস্থাগুলো ভেতর থেকে এতটাই দুর্বল, ব্রিটলনেসটা থাকে যে সেগুলো আপনি একটা যে কোনো রকম বড় চাপ আসলেই সেটা ভেঙে পড়ে। এটা হচ্ছে একটা দিক। কিন্তু তার পাশাপাশি যেটা আমাদেরকে বলতেই হবে যে তার জন্য যেই মূল্যটা দিতে হলো দেশকে, প্রাণের মূল্য, অন্য কিছুর মূল্য আমরা সকলেই আমরা জানি যে সেই মূল্য আমরা কোনো না কোনোভাবে পুষিয়ে নিতে পারব। একটা হচ্ছে প্রাণের মূল্য বাংলাদেশকে, আর দ্বিতীয় যেটা দিতে হলো সেটা হচ্ছে যে বাংলাদেশের যেই রাষ্ট্র হিসেবে বাংলাদেশ গত 14 বছরে যে জায়গায় গিয়ে দাঁড়ালো, তার জাতীয় পরিচয়ের দিক থেকে, স্বাধীনতার দিক থেকে, সার্বভৌমত্বের দিক থেকে যে পরিস্থিতির মধ্যে গিয়ে আমরা দেখলাম, সেটাই হচ্ছে শিক্ষণীয় বিষয়, যে স্বৈরতন্ত্র এই ভয়াবহ পরিস্থিতি তৈরি করে দেশের জন্য। শেখ হাসিনার নেতৃত্বাধীন ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতন্ত্রের ক্ষতি যেটা, সেই ক্ষতিটা কেবলমাত্র তিনি ক্ষমতায় থাকলেন কি থাকলেন না তার দিয়ে বিবেচনা করলে হবে না। তার চেয়ে বড় ক্ষতিটা হয়েছে রাষ্ট্রের যে ক্ষতিটা হয়েছে, প্রতিষ্ঠানগুলির যে ক্ষতি হয়েছে, সেগুলি হচ্ছে শিক্ষণীয় বিষয়। দম্ভের বিষয়টা আমাদের শিক্ষণীয় বিষয়, যে কি পরিমাণ ঔদ্ধত্য এবং দাম্ভিকতা আমরা দেখতে পেয়েছি গত বছরগুলোতে, বিশেষত গত কয়েক বছর ধরে যে দাম্ভিকতা, সেটা থেকে রাজনীতিবিদদের শিক্ষা গ্রহণ করার বিষয়টা হচ্ছে যে দম্ভ আসলে কোনো অবস্থাতে কোনো রাজনৈতিক নেতৃত্বের গুণ হতে পারে, তার কোনো বৈশিষ্ট্য হতে পারে সে দম্ভ দিয়ে। কারণটা কি, দম্ভটা হয়েছে কেন?
নম্বরটা হয়েছে কারণ তার কারো কাছে জবাবদিহি করতে হয়, কারো কাছে কোনোভাবেই ভোট চাইতে হয়নি, কারো কাছে তার যে মানে অ্যাকাউন্টেবিলিটির যে মেকানিজম, কোনো রকম ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটি নাই, হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটি নেই। তাহলে এইখান থেকে শিখার বিষয় হচ্ছে যে কেবলমাত্র শেখ হাসিনার পতন নয়, শেখার বিষয় হচ্ছে যে আপনি সামনে আগানোর সময় বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে আসলে খানিকটা ঢেলে সাজাতে হবে। এটা কেবলমাত্র এক ব্যক্তির শাসনের পতন নয়, এটা একটা সম্ভাবনা, কিন্তু সেই সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হবে তখনই যখন আপনি বুঝতে পারবেন আপনি কি করতে চান। আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে এটা একটা রাষ্ট্র গঠনের, একটা রাষ্ট্র সংস্কার বলুন, গঠন বলুন, তার একটা সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগটা কাজে লাগাতে হবে। সেই সুযোগটা কাজে লাগানোর শিক্ষাটা রাজনীতিবিদরা নিচ্ছেন কিনা, এবং শুধু রাজনীতিবিদ না, সিভিল সোসাইটিও। এই এই যে আন্দোলন, যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানে এই পতনটা ঘটেছে, তার মধ্যে দিয়ে একটা নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, একটা নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থান আমি দেখতে পাই। বাংলাদেশ এখন থেকে সেই রাজনৈতিক বাস্তবতাকে বিবেচনায় নিয়ে এই রাজনৈতিক শক্তিকে অন্যান্য শক্তির সঙ্গে মিলিয়ে অগ্রসর হওয়ার পথ খুঁজে পাবে কিনা, সেটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। আমরা আনন্দিত, আমরা খুশি, আমরা বেদনায় আহতও বটে। বেদনা হতে এই কারণে কমের বিনিময়ে আমরা পেলাম, প্রয়োজন ছিল। জি, ধন্যবাদ প্রফেসর রিয়াজ। আমি আসবো আপনার কাছে। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ জিল্লুর, এবং আপনার দর্শকদের শ্রোতাদের আমার অনেক অনেক শুভেচ্ছা। আমি প্রথমেই আমি ওইসব বিদেহী আত্মার মাগফিরাত কামনা করতে চাই যারা গত রাতেও প্রায় 100 জনের মতো মারা গেছে, এবং টোটাল আজকে সকালেও মারা গেছেন। আজকে সকালেও মারা গেছে। এটা এরকম বিশ্বের এরকম কার্নেজ আমার মনে হয় উইদিন দ্য কান্ট্রি এবং একটা সরকার থাকতে আমার মনে হয় কখনো হয় নাই। এটা ভেরি আনফর্চুনেট, এটা বলে কোনো শেষ করা যাবে না যে ল এনফোর্সিং এজেন্সির গাড়ির মধ্যে থেকে একটা ডেড বডি আপনি রাস্তায় ফেলে দিলেন এবং সেটাকে ফেলে থেকে চলে গেলেন। আমি আগেও বলেছি আপনার সাথে, মনে আছে যে এরা কি আমাদের ল এনফোর্সিং এজেন্সি না অন্য কোথাও থেকে এসছে। এটা প্রশ্নটা আমার এখনো থেকে যাচ্ছে। আমি যেভাবে দেখি, ডক্টর রিয়াজ তো এই বিষয়ে তিনি পড়ান, আমি যেভাবে দেখি একটি পার্টি যেটা গণতান্ত্রিক পার্টি হিসাবে আত্মপ্রকাশ করেছিল, যারা যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করে 71 করেছিল, সেখান থেকে গণতন্ত্রের যুদ্ধ করে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল, তার এই পার্টির কাছ থেকে আমি যখন ইলেকশন কমিশনে ছিলাম তখনও বলেছি পার্টির সামনে যে আপনাদের কাছ থেকে এক্সপেকটেশনটা ভেরি হাই, কারণ আপনারা বাংলাদেশের সবচেয়ে পুরাতন পার্টি এবং ডেমোক্রেটিক প্রসেসের জন্য আপনারা যুদ্ধ করে স্বাধীনতা এনেছেন। সেই পার্টিটি 2008 সালের নির্বাচনের পরে আর কাউকে নির্বাচন করতে দেয়নি। এটা একটা বড় ফ্যাক্টর, এবং পলিটিক্যাল সায়েন্টিস্ট আমার সামনে বসে আছেন। এই একটা অ্যাক্টের জন্যই যে কোনো লোককে আপনি দোষী সাব্যস্ত করতে পারেন। একটা পলিটিক্যাল পার্টি, যে পার্টিটা গণতান্ত্রিক পার্টি বলে আমরা জানি, সেটাকে আমরা দেখলাম যে তিনি আর যতদিন ছিলেন আর কারোর পক্ষে ইলেকশন করাটা সম্ভব হয়েছিল না, লোকে ভোট দিতে পারেনি, এবং তিনি ভোটটাকে ইচ্ছা মতো যেভাবে পেরেছেন সেভাবে করেছেন, ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করেছেন। তখন আমরা বলেছি, তখন তো একটু আস্তে আস্তে বলেছি, এখন একটু পরিষ্কার বলতে চাচ্ছি যে আমার লেখাতে আমি বলেছি ইনস্টিটিউশনগুলো ধ্বংস হচ্ছে, কোনো ইনস্টিটিউশন নেই। আপনি দেখেন, শুধু যে মাত্র কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন তা নয়, এনি ইনস্টিটিউশন, যে কোনো ইনস্টিটিউশন। আমি একবার আপনাদেরকে বলেছিলাম বোধহয় যে আমাদের এখানে একটা ক্লাব আছে যেটা রাওয়া ক্লাব, সেটা ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ দিয়ে চলতো। এই মাত্র কয়েক বছর হলো সেখানে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ বাদ দিয়ে সেখানে চেয়ারম্যান বানানো হলো সিলেক্টেড। তো তার মানে একটা গণতান্ত্রিক চর্চা ইভেন সমাজের সকল স্তর থেকে বিলীন হয়ে গেছে। তো আমি যেটা বলার চেষ্টা করছিলাম, তার মানে এই বিষয়টি এখন ওনার মতো একজন নেত্রী, যিনি এত বছর নেতৃত্ব দিয়েছেন এবং যিনি একজন ইলাস্ট্রিয়াস ফাদারের ডটার,
যিনি এইভাবে দেশ ছেড়ে যাবেন, এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। এর আগেও আমরা দেখেছি এরশাদ সাহেবের ফল, কিন্তু উনি কিন্তু দেশ ছেড়ে যান নাই, উনি মাথা পেতে নিয়েছেন তার প্রবলেমগুলো, উনি উনি ছেড়েও দিয়েছেন। যখনই দেখলেন যে তার পিছনে লোকজন নেই, উনি ছেড়ে দিয়েছেন। এখন আমি যেটা মনে করি, ফিউচারের কথা বলি, যেটা হয়ে গেছে, যেটা পাস্ট ইজ পাস্ট, যে অপূরণীয় ক্ষতি বাংলাদেশের হয়েছে, এটার জন্য তাকে আপনি দায়ী করবেন? এটার জন্য আমি মনে করি যে উনি নিজে দায়ী। আমি আরেকটি উল্লেখ করে তারপরে আমি ফিউচারের কথা বলছি। আমাদের 57টি অফিসার মারা গেছে, 2 দিন ধরে তাদেরকে মারা হয়েছে, পিলখানা জঘন্যভাবে মারা হয়েছে। যে পিলখানা হত্যাকাণ্ডের কথা বলছেন আপনি? পিলখানা হত্যাকাণ্ড জঘন্যভাবে মারা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তার যে আপনার ইনকোয়ারি হলো কয়েকটা, সেই ইনকোয়ারি রিপোর্ট জনসমক্ষে আসেনি। কাজে এখানে অনেক কিছু বলার আছে, অনেক কিছু বোঝার আছে, সেটা আমরা বুঝতেও পারিনি, বলতে পারিনি। এটা ইট বিকাম অলমোস্ট এ ট্যাবু ইস্যু। হয়তো যারা ফ্যামিলি আছেন তারা হয়তো সোলেস করতে পারেন, কিন্তু আমরা যারা কমরেড ইন আর্মস, আমরা কিন্তু ভুলতে পারছি না বিষয়টা। জি, আমি আমি ফিউচারের আলোচনাটা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন আমরা একটু পরে আসতে চাই। আমি বর্তমান পরিস্থিতিটা আরেকটু আলোচনা আপনাদের সঙ্গে করে নিতে চাই। যে নিঃসন্দেহে গত 15 বছরে বাংলাদেশের মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছেন সাধারণভাবে, সিভিল সোসাইটি, রাজনৈতিক দলগুলো, অনেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, অনেকে গুম হয়েছেন, অনেকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্টের আওতায় কারাবরণ করেছেন, অনেকে এমনি তো নানা কারণে জেলে গেছেন, পালিয়ে বেরিয়েছেন। এই সব ঘটনার প্রভাব আছে, কিন্তু আসলে শেষ পর্যন্ত কেউই আমরা কিছু করতে পারিনি। আমাদের তরুণ সমাজ আসলে শেষ পর্যন্ত এসে কয়েকদিনে অসংখ্য তরুণের রক্তের বিনিময়ে এই বিজয় বাংলাদেশের জনগণ অর্জন করলো। কিন্তু এখন আমার প্রশ্ন কতগুলো আপনাদের কাছে, সেটা হচ্ছে যে এই আন্দোলন রক্তপাতের মধ্য দিয়ে তরুণদের মধ্যে একটা আকাঙ্ক্ষারও জন্ম নিয়েছে এবং সেটা তারা ব্যক্ত করেছে, এবং আমি মনে করি বাংলাদেশের জন্য সেটা খুবই জরুরি। কিন্তু সেটা তরুণদের আবার হতাশ করবার মতো কোনো পরিস্থিতি আমরা না তৈরি করে ফেলি বড়রা, সেটা নিয়ে আমার প্রশ্ন আপনাদের দুজনের কাছে। সেরকম কোনো আশঙ্কা আপনারা দেখেন কিনা? কেননা আমরা ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো তাদের তৎপরতা দেখছি, অবশ্যই তাদের তৎপরতা থাকবে, এবং আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেহেতু চাই, গণতন্ত্রের জন্য যেহেতু লড়াই, সেহেতু নির্বাচন চাই, একটা রাজনৈতিক সরকার চাই, রাজনৈতিক দল সেক্ষেত্রে ক্ষমতায় থাকবে, সেটাও আমরা চাই। কিন্তু তরুণদের আকাঙ্ক্ষাটা বাস্তবায়নের জন্য যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া দরকার, সেটার মধ্যে আমরা ঢুকছি কিনা, সেটা একটা প্রশ্ন। গণমাধ্যমগুলোর 15 বছরের ভূমিকা আমরা জানি। সেই গণমাধ্যমগুলো দেখছি এখন যে রাজনীতিকের নাম তারা উচ্চারণ করতেন না, সেই রাজনীতিকের সাক্ষাৎকার তারা এখন সবাই মিলে প্রচার করছেন। মানে একটা হিরিক পড়েছে। আমি যেটা বলতে চাচ্ছি যে ক্রেডিটটা অন্য কারো কাছে যাচ্ছে কিনা। আর যে প্রক্রিয়ার মধ্যে এই পট পরিবর্তনটা ঘটল, যেমন সাধারণভাবে একটা ধারণা হয় যে কেউ না কেউ তাকে রেস্কিউ করে। যেমন ভারতের ব্যাপারে আমরা বহু আলোচনা করেছি যে এই একটার পর একটা নির্বাচনের মধ্য দিয়ে তাকে টিকিয়ে রেখেছে ভারত, এবং গত নির্বাচনে কেউ বলেছেন ভারতীয় ডিজাইন বাস্তবায়ন হয়েছে, কেউ বলেছেন এই নির্বাচনের মধ্য দিয়ে আসলে ভারত পরাজিত হয়েছে দীর্ঘমেয়াদে। এবং শেষ পর্যন্ত শেখ হাসিনাকে তারা এক ধরনের রেস্কিউ করলেন কিনা এখান থেকে, যেহেতু তারা প্রথম তিনি ইন্ডিয়াতেই গেলেন। সেটা একটা প্রশ্ন যে এখানে ভবিষ্যতে ভারত বাংলাদেশের এই অভ্যন্তরীণ রাজনীতির বিষয়টাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে চাইবে বা চেষ্টা করছে। প্রফেসর রিয়াজ, আপনার সরি, আপনি বলবেন? আমি একটু আগে বলে নেই, রিয়াজ ভাই বললে তো তারপর আর স্পেস থাকবে না। তো আপনি অনেকগুলো প্রশ্ন তুলেছেন, আমি খুব সংক্ষেপে যতটুকু বুঝেছি আমি ততটুকু উত্তর দেই। হ্যাঁ, এটা একটা ভবিষ্যতের চ্যালেঞ্জ আমি মনে করি। যে চ্যালেঞ্জটা হচ্ছে যে আমরা যে অ্যাসপারেশনটা এখন আছে এই যে তরুণ প্রজন্মের মধ্যে, সেই অ্যাসপারেশনটা আমরা কতখানি ফুলফিল করতে আমরা মানে যারা থাকবেন কতখানি ফুলফিল করতে পারবেন। আমার যেটা মনে হয় এই এই যে ইন্টারিম পিরিয়ডটাতে একটা অনেক কিছু পরিবর্তন করার জন্য কিছু কনসালটেটিভ বডির দরকার আছে। আমরা কিন্তু আমাদের তরুণদের সাথে কখনো আলোচনা করি নাই কোনো বিষয়। আমরা ধরে নিয়েছি যে আমরা যা ডিসাইড করি ওটাই ঠিক, কিন্তু সেটা এখন প্রমাণিত হলো সেটা ঠিক নয়। কাজে এই যে কনসালটেটিভ বডিগুলোর কথা যেগুলো বলছি, সেটাকে আপনি সিভিল সোসাইটি বলুন, সেটাকে আপনি তরুণদের একটা কোনো সংগঠনের কথা বলুন, সেই জায়গাতে আমার মনে হয় যে একটা ইন্টারলিঙ্ক করা দরকার। একটা
ইন্টারকানেকশনের দরকার আছে। যদি তা না হয় তাহলে আই এম অ্যাফ্রেড, আমি তো দুঃখিত, হয়তো আমাকে অনেক গালাগালি করবেন। আমাদের এই পলিটিক্যাল পার্টি যখন এইসব করে যখন তারা পাওয়ারে যায় তখন কিন্তু তারা ভুলে যায় সবকিছু, এবং টেন্ডেন্সি আছে যে সবকিছু তার কুক্ষিগত করতে চায়, ইনক্লুডিং দ্য ইলেকশন সিস্টেম। আপনি দেখেন আমাদের এখানে কোনো নির্বাচন সিস্টেম আছে কিনা, সিস্টেমটি টোটালি ব্রোকেন। এটা ঠিক করতে গেলে আপনার, আমি জানি না কতগুলো পেরেক লাগবে এটা ঠিক করতে, এবং কে ঠিক করবে সেটা বড় কথা। দেয়ারফর আমি যেটা মনে করি, দি রাইজ অফ সিভিল সোসাইটিকে আপনি স্ট্রং করতে হবে। সেখানে আপনি তরুণদের ভয়েস শুনতে হবে। আপনি তরুণদেরকে বাদ দিয়ে আপনি আপনার নিজস্ব ডিসিশন দিতে পারবেন না, এক। দ্বিতীয়ত হচ্ছে, আমি মনে করি এখনই সময় যে আমাদের পার্লামেন্টে কোয়ালিটেটিভ রিপ্রেজেন্টেশনের প্রয়োজন আছে, এবং আমরা আমাদের কনস্টিটিউশন আছে 25 বছর না হলে মন্ত্রী হতে পারবেন না। আমার মনে হয় ইট ইজ টু মাচ নাও। আমরা ইয়াং জেনারেশনকে পাচ্ছি না। 25 বছরের পরে যারা মন্ত্রী হচ্ছেন তাদেরকে আমরা দেখছি। সো ওয়াই ডোন্ট ইউ ব্রিং দ্য ব্র্যাকেট টু 20? এক। দ্বিতীয়ত হচ্ছে, উই নিড এডুকেটেড পিপল ইন দ্য পার্লামেন্ট। সেই জায়গাতে একটা পরিবর্তন আনতে হবে। এখন তো দুনিয়া অনেক পরিবর্তন হয়ে গেছে। এই পার্লামেন্টে আমি দেখছি যারা বাংলা পড়তে পারছে না হাতে লেখে, তাদেরকে পার্লামেন্টে নিয়ে যাওয়া হয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে পুরো সিস্টেমটাকে আমরা একটা সাইকোফেনিক সিস্টেম তৈরি করে ফেলছি। সাইকোফেন হতে হবে। এই যে আপনি যেটা বললেন, এই যে মিডিয়া, কোনো মিডিয়াতে আমি যেতাম, ওইসব মিডিয়ার কন্ডাক্ট দেখলে আমার কাছে হজম করতে হতো। মিডিয়া দেখাচ্ছে না। এতগুলো ইলেকশন হলো, রং, দে ওয়ার সো গ্রসলি রং, সেগুলো মিডিয়া দেখাতে পারছে না। সেখানে বলা হচ্ছে হ্যাঁ খুব ভালো ইলেকশন হচ্ছে ইত্যাদিতে। দেয়ারফর এই যে সাইকোফেন দ্বারা পরিচালিত পলিটিক্স, এটাকে আমার মনে হয় এই যতটুকু সময় পাওয়া যায় এর মধ্যে ঠিক করতে হবে। আর আরেকটি যেটা বিষয়টি বলবো, দি এন্ডেমিক কারাপশন, এমন কারাপশন, মানে সিটিং গভর্নমেন্ট ইজ অ্যালাউইং কারাপশন। আমি নাম বলতে চাই না, আপনার সময় যাবে। আপনি জানেন যে সিটিং একটা পদে থেকে কারাপশন করছেন। এমনকি আমাদের এই যে আউটগোয়িং প্রধানমন্ত্রী ছিলেন, তিনি হাসতে হাসতে অবলীলাক্রমে বললেন যে ওনার কোন পিয়ন 400 কোটি টাকা বানিয়েছে, উনি হেলিকপ্টারে আসতো, হেলিকপ্টারে যেত। এই কথাটা একজন প্রাইম মিনিস্টার যখন বসে বলেন সারা দুনিয়ার সামনে, তাহলে এটার থেকে কি বের হয়? দেয়ারফর এই জিনিসটাকে সিল করতে হবে। জি, নেক্সট যেটা, ইনস্টিটিউশনগুলোকে আপনাকে ঠিক করতে হবে। সেই ইনস্টিটিউশনগুলো যেগুলো খামতি আছে সেগুলোকে ঠিক করতে হবে, ইনক্লুডিং জুডিশিয়ারি। যদি না করি, এই চান্স যদি আমরা মিস করি, তাহলে বাংলাদেশের কপালে এই এত রক্তপাতের পরে আপনার এই জায়গায় এসে আবার আমরা ওই ব্যাক টু স্কোয়ার ওয়ানে চলে যাব। থ্যাংক ইউ প্রফেসর রিয়াজ। জিলুর প্রথম কথা সেটা হচ্ছে যে একেবারে বাস্তবোচিত বিবেচনা থেকে বলি, আপনি তরুণদের কথা বলছেন, তো এই যে এই আন্দোলনের প্রধান শক্তি নেতৃত্ব দিয়েছে, সংগঠিত করেছে, সকলকে বিস্মিত করে তারা পথে সাহসিকতার সঙ্গে দাঁড়িয়েছে, মোকাবেলা করেছে, প্রাণ দিয়েছে, তাদেরকে আপনি একটা অন্তর্বর্তী সরকারে অন্তর্ভুক্ত করতে হবে। এটা হচ্ছে আমি যেভাবে বুঝি, যদি যে রাজনৈতিক বাস্তবতা এবং যে রাজনৈতিক শক্তি, এই নতুন রাজনৈতিক শক্তিকে আপনার কোনো না কোনো ভাবে এর মধ্যে অ্যাকোমোডেট করতে হবে। এটা বয়সের বিষয় না, এটা তাদের কত বয়স কি তা নয়। বলবেন যে বয়স তো বিষয় না, বিবেচনা হচ্ছে উইজডমের, অভিজ্ঞতা না। তারা তাদের সংগ্রামের মধ্য দিয়ে যে অভিজ্ঞতাটা অর্জন করেছে, যে আকাঙ্ক্ষাটা ব্যক্ত করেছে, সেই আকাঙ্ক্ষাটার প্রতিনিধিত্ব আপনি করতে পারি বলে আমি মনে করি না। তাহলে তাকে অন্তর্ভুক্ত করতে হবে। কেন অন্তর্ভুক্ত করতে হবে? যে সে যে স্বপ্নটা নিয়ে সংগঠিত করেছেন, কারণ তাকে দেখে তো সংগঠিত হয়েছে মানুষ, তাদেরকে দেখি সংগঠিত হয়েছে। তো তাদেরকে দেখে যে সংগঠিত হয়েছে, যারা হয়েছে, তাদেরকে তারা রিপ্রেজেন্ট করে, ইতিমধ্যেই করে, সেই রিপ্রেজেন্টেশনটা থাকতে হবে। এখন যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্টের আলোচনা হতেই হবে, কারণ একটা ইন্টারিম গভর্নমেন্ট তো লাগবে। আমি মনে করি তাদের প্রতিনিধিত্ব থাকা দরকার। এবং প্রকৃতপক্ষে এই প্রসঙ্গে আপনাকে বলি যে আজকে যখন মানে সামরিক বাহিনীর প্রধান যে কথাগুলি বলেছেন,
সেখানে এই তরুণদের সম্পর্কে যেভাবে কথা বলা হচ্ছে সেটা আমার কাছে খুব গ্রহণযোগ্য মনে হয়নি। কারণটা আপনাকে আমি বলি। তাদেরকে বলা হচ্ছে যে এখন ফিরে যেতে হবে, না এখনো ফিরে যাওয়ার সময় হয়নি, এখনো ফিরে যাওয়ার সময় হয়নি। কারণ হচ্ছে যে তখন পর্যন্ত এমনকি একটা অন্তর্বর্তী সরকারই তো হয়নি, এবং কি পরিস্থিতি হবে এবং সেই শুধুমাত্র সরকারের চেহারাটাও বোধহয় খুব গুরুত্বপূর্ণ, যে কি ধরনের সরকার হচ্ছে, কাদের নিয়ে সরকার হচ্ছে, সেটাও বোঝাও খুব অবশ্যই। জরুরি। কিছুই বোঝা যাচ্ছে না। সেই সময় সামরিক বাহিনীর প্রধান বলছেন, সেনা প্রধান বলছেন যে আপনারা বাড়ি যান। এতটা সংগ্রামের পর, এতটা অর্জনের পর, এতটা আত্মত্যাগের পর সেই সেই মানে সাফল্য, তাও তো সম্পূর্ণ সাফল্য তো নয়। কেবলমাত্র শেখ হাসিনার পতনই তো ব্যাপার নয়, কারণ তারা তো বলেছেন একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা মাত্র তারা একটা বলেছেন। সূচনা মাত্র। সেই জায়গায় এসেই তাদেরকে বলা হচ্ছে যে এবার আপনারা বাড়ি যেতে পারেন, সেটা তো আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ফলে বাট আপনি যে তিনি বলেন হয়তো এই কারণে বলেছেন কিনা মনে হয় যে এই যে ভ্যান্ডালিজম যেটা হচ্ছে, বা সারা দেশে যে একটা মানুষের মধ্যে তো নানা রকমের 15 বছরের যে সুপ্ত ক্ষোভ, ক্রোধ, সেটার একটা প্রকাশ ঘটতে শুরু করেছে, সেটার কারণে হয়তো বলতে পারেন, মনে হয় কিনা আপনার কাছে? না, সেই জায়গায় আমি আপনার সাথে কিছু ভিন্ন মত পোষণ করি। জি। এই তরুণরা কিন্তু সেটা করছেন, এরকম কোনো প্রমাণ আমাদের প্রমাণ কাছে নাই, নাই। রাইট। হুম। দেখুন, আজকে যখন সকাল থেকে ঢাকার, আজকে সকাল বলতে আমি সোমবারের কথা বলছি, জি জি। সোমবার সকাল থেকে যখন কোনো রকম বাধা পায়নি, যেখানে বাধা পেয়েছে সেখানে তো কয়েকজন মারাও গেছেন, কিন্তু যখন বাধা পায়নি, আপনি আমাকে বলুন তো যে কতটা শান্তিপূর্ণভাবে শহরে প্রবেশ করেছে সবাই? তখন তো কোনো ভ্যান্ডালিজম হয় নাই। রাইট। ভ্যান্ডালিজম গুলো পরে, তাই না? জি। তাহলে ভ্যান্ডালিজম কে করেছে সেটা আপনাকে, আন্দোলনের শক্তি করেছে না আন্দোলনে পরাজিত শক্তি করেছে, সেই নিশ্চয়তা আপনি কি করে দিচ্ছেন আমাকে, তাই না? আমি তো মনে করি যে এই জায়গায় এগুলি এখন খুব, মানে এই মুহূর্তে এগুলি শুনে অনেকে বলবেন যে আপনার তো খুশি হওয়ার কথা ছিল, হ্যাঁ, আপনি খুশি না হয় এখনই সমালোচনা শুরু করলেন কেন? সেনাবাহিনীর দায়িত্বটা হচ্ছে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। তাদের এবং তাদের নেতৃত্বেই সরকার গঠিত হবে, এরকম ধারণা যে প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে, সেটা আমার কাছে উদ্বেগজনক মনে হয়। কারণ এটা একটা মানে বেসামরিক একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষার স্বপ্ন নিয়ে মানুষের সংগ্রামের ফসল হিসেবে এটা সরকার গঠিত হবে, জি। এবং সরকারের সামনে একটা এজেন্ডা থাকবে। সেই জায়গায় তরুণদেরকে বলা হচ্ছে বাড়ি যান, পরোক্ষভাবে মানে এরকম ধারণা দেয়া হচ্ছে যে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তার অংশ তো যেন আন্দোলনকারীরাই দায়ী। এগুলি এগুলি খুব ভালো ইঙ্গিত দিচ্ছে না। আমরা খুশি হই। প্রফেসর, আরেকটা প্রসঙ্গ আমি তুলেছিলাম যে এই সংগ্রাম, এই সাফল্য কোনো না কোনোভাবে ভুল সিদ্ধান্তের কারণে বা সচেতনভাবে হাইজ্যাক হয়ে যাবার কোনো আশঙ্কা আছে কিনা, যেটা আমি বলছি যে অবশ্যই এই পুরো প্রসেসের মধ্যে পলিটিশিয়ানরা থাকবেন, পলিটিক্যাল পার্টিগুলো থাকবে, কিন্তু তরুণদের এনগেজমেন্টটা দরকার আছে। এবং দ্বিতীয়ত আমি যেটা বললাম যে বাংলাদেশের গণমাধ্যমের যে হঠাৎ করে পরিবর্তন কয়েক ঘন্টার মধ্যে, সেটাও খুব আশ্চর্যের বিষয় মনে হয়। যে বললাম যে নাম টেলিভিশন উচ্চারণ করতে চাইতো না, পত্রিকা উচ্চারণ করতে চাইতো না, সেই সাক্ষাৎকার, সেই চেহারা এখন নিয়মিত প্রচারিত হচ্ছে। সো আমি এটাকে একটা অন্য ভাবে প্রজেক্ট করবার চেষ্টা হচ্ছে কিনা সেটাও আমি। হ্যাঁ, এগুলি হচ্ছে যে বৈধতা অর্জনের চেষ্টা। আপনাদেরকে আমি আমি বৈধতা অর্জনের চেষ্টা, এতদিনের অপকর্ম ঢাকবার জন্য এই বৈধতা অর্জনের চেষ্টা হচ্ছে। আমি বলছি না যে তাদেরকে ওই ভূমিকা এখন পালন করতে হবে। তারা মানে অনেকে স্বার্থের কারণে করেছেন, কেউ কেউ চাপে করেছেন কিনা তা আমি জানি না। আমার কাছে মনে হয় না খুব বেশি চাপের মধ্যে ছিলেন গণমাধ্যম, বিশেষ করে টেলিভিশনের মালিকরা খুব বেশি চাপে ছিলেন বলে আমার মনে হয় না। এগুলো তাদের নিজস্ব সিদ্ধান্তের কারণে করেছে। তার চেয়ে বড় কথা কি, বড় কথা হচ্ছে যে আপনি এই যে পরিবর্তন, এগুলো হচ্ছে নিজেকে বৈধতা দেওয়া। এই এই সংগ্রামের, এই পরিস্থিতির বৈধতা আসলে রাজপথ থেকে তৈরি হয়েছে। তার একটা সাংবিধানিক কাঠামো তো থাকতে হবে, সেটা নিয়ে আপত্তি আমার নেই, কিন্তু যেন শেষ পর্যন্ত এই রকম বৈধতার ভিন্ন জায়গা তৈরি না করা হয়, যে মানে হঠাৎ করে দেখা গেল সকলে পরিবর্তনের একটা হাওয়া তুলে, বাস্তবতাটা ধারণ করুন, কিন্তু পরিবর্তনের হাওয়া তুলে অতীত সমস্ত কার্যক্রমকে বৈধতা দেয়া এবং এক ধরনের নতুন চেহারায় আবির্ভূত হওয়া, এগুলোর ব্যাপারে সচেতন মানে খুব, একটা হচ্ছে উদ্বেগের বিষয়, আরেকটা হচ্ছে এগুলি নিয়ে সচেতন থাকা দরকার যে কি হবে। আপনি বেহাত হওয়ার কথা বলছেন তো, যে রাজনৈতিক দলগুলো সেটা করতে পারে।
হ্যাঁ, রাজনৈতিক দলগুলো করতে পারে, রাজনৈতিক দল বাদ দিয়ে আমি বলছি না। আপনি একটা রাজনৈতিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলকে বাদ দিতে পারবেন না। এদের অনেকের ভূমিকা প্রশ্নবিদ্ধ আছে, যে গণতান্ত্রিক আন্দোলনে কে কত কি ভূমিকা পালন করেছে। কিন্তু বা বা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠায় কারা ভূমিকা সহায়তা করেছে সেটাও একটা গুরুত্বপূর্ণ ইস্যু। অবশ্যই প্রত্যেকের এই রাজনৈতিক ভূমিকার জন্য বিদ্ধ হতে হবে। সাকাত ভাই, মানে মানে আমি আমি এই কারণে আপনি কথাটা বললাম যে আজকের আলোচনার মধ্যে ধরেন হয়তো পাওয়া যায়নি আওয়ামী লীগকে বা আওয়ামী লীগ ছিল না, কিন্তু আওয়ামী লীগকে গত 15-16 বছর যারা বৈধতা দিতে সহায়তা করেছে তারা সেই আলোচনার মধ্যে ছিলেন কেউ কেউ, এবং নগ্নভাবে দিয়েছেন। সেটা হচ্ছে, সেই জন্য আমি বললাম যে সাকাত ভাই বলছিলেন আওয়ামী লীগের কথা, যে 75 বছর একটা সংগঠন শেষ পর্যন্ত কি হয়েছে, তার অস্তিত্বই এখন নিশ্চিহ্ন হয়ে গেছে। যেগুলো আপনার হয়তো মনে থাকবে, আমি গত কয়েক বছর ধরেই বলছিলাম যে আওয়ামী লীগ সংগঠন হিসেবে আওয়ামী লীগটা নিঃশেষ হয়ে যাচ্ছে। একটা আওয়ামী লীগের প্রতি বিশেষ পক্ষপাতের প্রয়োজন হয় না, যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই যেটা হয় যে তার একটা প্রক্রিয়ার মধ্যে থাকা। এবং এটাও আপনাদের দুজনের কাছ থেকে আলোচনার দাবি রাখা, প্রফেসর রিয়াজ আপনি কন্টিনিউ করবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, সেটা বলছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত, কিন্তু বঙ্গবন্ধু নাম, তার লিগ্যাসি, তার কিছু ইতিবাচক দিক আছে, কিছু নেতিবাচক দিক আছে, কিন্তু সবটাই শেষ হলো কিনা এই ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে, বা তিনি শেষ করে দিয়ে গেলেন কিনা, এবং তার লক্ষ লক্ষ সমর্থক কর্মী নেতাদেরকে অরক্ষিত রেখে তিনি চলে গেলেন, সেটাও আসলে, এবং 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 সবচেয়ে বড় কথা যে মুক্তিযুদ্ধের চেতনা যেটাকে বিক্রি করবার চেষ্টা করেছেন কাজে বাস্তবায়ন বাদ দিয়ে, সেই চেতনা বা মুক্তিযুদ্ধের সেই মানে ন্যারেটিভগুলো, বয়ানগুলো আসলে একটা কবর বাংলাদেশে রচিত হলো কিনা, শুনতে খারাপ শোনাতে পারে। ওই বয়ানগুলি হলো, কিন্তু তার অর্থ মুক্তিযুদ্ধের চেতনা হলো আমি তা মনে করি না। নিঃসন্দেহে না। আমি সেটাই বলছি, বয়ান, কারণ চেতনা তো আর আলোচনার মধ্যে তারা কখনো আনেন নাই, যেগুলো আসলে আলোচনা হওয়া উচিত ছিল, সেই বৈষম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র, এই জায়গায় নিতে হবে, এবং সেগুলোর আলোচনা ওইভাবে আমরা করব। আজকের যে প্রশ্ন, আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মানে এই ট্রানজিশন প্রসেসটার মধ্যে আমি কিছু কিছু উদ্বেগের জায়গা লক্ষ্য করতে শুরু করেছি, বুঝতে পেরেছেন? সেগুলোই ওয়ার্ন করতে গেল, মানে সময় পার হয়ে যাওয়ার পরে এগুলি বলে লাভ নেই। বাংলাদেশ একটা আইন রক্ষণের মধ্যে দাঁড়িয়ে আছে, একটা ক্রিটিক্যাল জাংচারের মধ্যে দাঁড়িয়ে আছে, এবং এই ক্রিটিক্যাল জাংচারে দাঁড়িয়ে আপনি যে ভুল সিদ্ধান্ত নেবেন সেটার দায় মানে বহন করতে হবে গোটা জাতিকে। সম্ভাবনার যে তার উন্মুক্ত হয়েছে সেটা ব্যবহার করতে চাইলে, সকলের অংশগ্রহণের যে পথ করতে চাইলে আপনি তরুণদের বাদ দেবেন, অন্যদের প্রতি পক্ষপাত করবেন, সেভাবে হবে না। সেই কারণেই আমি ওই যে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে আমি এই আপত্তিটা তুললাম, বুঝতে পেরেছেন? আপনি আরেকটা প্রশ্ন তুলেছিলেন, সেটা বলে শেষ করি। সেটা হচ্ছে যে এই প্রক্রিয়ায় যে প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে ভারতের ভূমিকার প্রশ্ন, যে ভারত কোনো ভূমিকা পালন করলো কিনা। এবং যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেল, আপনি বলছেন যে শেখ হাসিনা যেহেতু যাওয়ার জন্য প্রথম ভারতকেই চুজ করলেন, হ্যাঁ, যে এটা তো নতুন কিছু না, যে গত 14 বছর ধরে ভারতের মানে যে প্রভাব এবং ভারতের যে প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থন ক্ষমতাসীনদের প্রতি, শেখ হাসিনার প্রতি, ব্যক্তিগতভাবে শেখ হাসিনার প্রতি, সেগুলি আসলে বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামো, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সেগুলোকেই প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। সেটা একটা ভয়াবহ জায়গায় নিয়ে গেছে। তো সেই জায়গার থেকে যদি আপনি বেরোতে চান, তাহলে আপনাকে এই প্রশ্নগুলি করতে হবে, যে প্রতিবেশীর ভূমিকা কি ছিল, কারা এর মধ্যে সংশ্লিষ্ট, কিভাবে অগ্রসর হচ্ছে, এই প্রশ্নগুলো আমাদেরকে বারবার করতে হবে। এবং যতক্ষণ না পর্যন্ত আমরা এগুলি করতে পারবো, যতক্ষণ না পর্যন্ত আমরা এগুলিকে প্রাধান্য দেব, ততক্ষণ পর্যন্ত এই আশঙ্কাগুলি থেকে যাবে যে কোনো সময়, যেটাকে আপনি বেহাত বলছেন, যে এটা রাজনৈতিক দলও নিতে পারে, শুধু রাজনৈতিক দলই নিতে পারে তা কি না, অনেকে নিতে পারে, বিদেশি চুক্তিও নিতে পারে। জি, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। জি, না, আমি রিয়াজ সাহেবের সাথে তো, প্রফেসর রিয়াজের সাথে তো দ্বিমত করার কোনো কারণ নেই। আমি মোটামুটি ওনার কথার সাথে একমত। অবভিয়াসলি মানে সেনাবাহিনী বা সেনা প্রধান, আমি যদি প্রশ্ন করি, ওনার স্ট্যাটাস তো এখনো সেনা প্রধানই আছে। তো সেই জায়গাতে ওনার যেটা এখন করতে হবে, এই চ্যালেঞ্জগুলো উনি নিজে ঘাড়ে নিয়েছেন, তো তার ঘাড়ে পড়েছে যে সময় হোক। এইটাকে, ওনাকে যদি এই বিষয়গুলোকে দেখতে হয়, তাহলে প্রফেসর রিয়াজ সাহেবের মতো এই ধরনের মানুষ অন্যদের সাথে
তার একটা কনসালটেশন করা লাগবেই, এক্সপেরিয়েন্সের সাথে একটা কনসালটেশন করা দরকার। আর বাকি যে কথাগুলো আমি বলার চেষ্টা করছিলাম সেটা সেটা হচ্ছে যে আহ, এখন এই মুহূর্তে আমি ওনার সাথে কথা বলেছিলাম দুটো পয়েন্ট। একটি ছিল এই ভ্যান্ডালিজম বন্ধ করার, আর একটা ছিল মাইনরিটির উপর। কারণ কারণ সব সময় দেখা যায় যে যুদ্ধ যখন শেষ হয় বা যুদ্ধ শেষ হতে যাচ্ছে, যখন আপনি যুদ্ধে ভিক্টোরি অর্জন করার জিতছেন, তখন লট অফ এলিমেন্টস ঢোকে, যেটাকে আমরা বলি ফিফথ কলাম। যেটা আমার মনে হয় প্রফেসর রিয়াজ ভালো করে জানেন হোয়াট ইজ ফিফথ কলাম, কারা করছে, কেন করছে। খুবই ডেঞ্জারাস কতগুলো জায়গা, এই জায়গাগুলো যে প্যান্ডালিজম আমরা মনে করি আচ্ছা ঠিক আছে, লেট ইট হ্যাপেন, যেহেতু একটা আরেকটি দেশে দেখার আছে, কিন্তু ইট এফেক্টস অন দ্য সোসাইটি, ভীষণ একটা সোসাইটিতে এফেক্ট করে। বঙ্গভবনে আপনি ঢুকলেন, গণভবনে ঢুকলেন, ঢুকে সমস্ত কিছু যেভাবে নিয়ে গেলেন, এটা তো ছাত্র, আমি কোনো ছাত্র দেখিনি সেখানে, আমি সেখানে কোনো ছাত্র দেখিনি। আমি যাদেরকে দেখেছি তাদেরকে দেখেছি যে দে আর ডিফারেন্ট কাইন্ড অফ পিপল। মনে হচ্ছে বাইরের থেকে আসছে, সোফা মাথা করে নিয়ে গেছে, চেয়ার টেবিল মাথা করে নিয়ে গেছে। এটা কেন স্টপ করা গেল না? এটা কেন স্টপ করা গেল না, এই প্রশ্ন তো এখনই উঠবে। কাজেই আমি যেটা মনে করি যে যে হ্যাঁ, হয়তো পুলিশের এখন পুলিশের তো ছত্রভঙ্গ হয়ে আছে, তাদের হয়তো মনোবল ভেঙে গেছে, বাট তাকে দিয়েই তো কাজটা করাতে হবে। পরে আপনি শর্ট আউট করতে পারেন যে সমস্ত জায়গা ভলনারেবল, সে সমস্ত জায়গা তো আপনি তো সেনাবাহিনী দিয়ে পাঠাতে পারেন না, সেনাবাহিনী কতগুলো আছে। তো পুলিশকে এই কাজটা করতে হবে, উইচ হান্টিং না করে এই মুহূর্তে। পুলিশের উইচ হান্টিং পরে আপনি করতে পারেন, বাট আমি আবার ইনসিস্ট করছি যে এই তরুণদের মধ্যে চিন্তা করেন, এই তরুণরা কিন্তু ওই তরুণ যারা ওই সড়ক রোড সেফটি মুভমেন্ট করেছিল, নিরাপদ সড়ক চাই। নিরাপদ সড়কের যারা সেখানে তখন স্কুলে ছিল, তারাই কিন্তু এটা ঘটিয়েছে। তখন তারা বলছিল যে রাষ্ট্র মেরামতের প্রয়োজন আছে, সেই রাষ্ট্র মেরামত হয়নি, এবং সেই রাষ্ট্র মেরামত করার জন্য তারা এখানে আসবে। কাজে তাদের কন্ট্রিবিউশনটাকে আপনি সিনথেসাইজ করতে হবে। আমি যেটা মনে করি, যদি ডেমোক্রেটিক প্রসেসকে নিয়ে যেতে হয়, তাহলে আপনাকে স্ট্রং সিভিল সোসাইটি তৈরি করতে হবে। আমরা গত 15 বছর কি দেখেছি? সিভিল সোসাইটি কোনো কথা বলতে হয় তার বিরুদ্ধে মামলা, আর না হয় তার বিরুদ্ধে দুদক, আর না হয় তার বাড়িঘর ভাঙ, এবং এই চলছে। এই যে আপনার ক্রনি কাইন্ড অফ ক্যাপিটালিজম, ক্রনি ক্যাপিটালিজম, হুলিগ্যানিক পলিটিক্স, এটা যদি এই মুহূর্তে শেষ না করা যায়, আপনি আরেকটা নির্বাচন দিবেন, ভালো নির্বাচন হবে। 2008 সালে ভালো নির্বাচন হয়েছিল, ভালো নির্বাচন হবে, আরেকজন আসবে, সে আরেক মন্ত্র দিয়ে শুরু করবে। লাস্ট কথা আমি বলছি, আমি কিছুক্ষণ আগে আই ওয়াজ টকিং টু ওয়ান অফ দি জার্নালিস্ট ফ্রম সিঙ্গাপুর, উনি ভারতীয়। তো উনি আমাকে লাস্টে বলেন, আমি বললাম দেখেন, আপনার দেশে লোকজন ভোট দিচ্ছে মহা আনন্দে, 7 ফেজ, 6 ফেজ, 8 ফেজ। আমরা সারা রাত বসে বসে আপনাদের ভোটটা দেখলাম, আপনাদের রেজাল্ট দেখলাম, আপনাদের রেজাল্টে আমরা অত্যন্ত উৎসাহিত হলাম, বাট ইউ ডিড নট অ্যালাউ ডেমোক্রেসি টু ফ্লারিশ ইন বাংলাদেশ। আপনারা ডেমোক্রেসি বাংলাদেশে ফ্লারিশ করতে দেন নাই। এই যে আমরা একজন নির্বাচিত প্রধানমন্ত্রী এবং পার্টিকে যেভাবে ডেমিগগ হতে দেখলাম, এটা কারণটা তো আপনি যদি খুঁজতে যান তাহলে ওই কারণ, সুজাতা সিং, তারপরে তারপরে সাপোর্ট। উনি বললেন হ্যাঁ, ইট ইজ রাইট, আমরা করতে দেইনি, এবং আমরা শুধু এইখানে নয়, আমরা নেইবরিং কান্ট্রিগুলোতে এই করছি। আমি হ্যাঁ, সো হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম হিয়ার? বাংলাদেশি লোকজন জানে, আপনি তাদের কাছে লুকোতে পারবেন না যে কেন আমাদের ইলেকশনটা প্রপার হয়নি, কেন আমরা পার্টিসিপেট করতে পারিনি। যার কাছে দেখা হয়, যেহেতু আমাকে চেনে, স্যার আমি জীবনে আর ভোট দিতে পারবো কিনা, আমাকে বলতে হবে আল্লাহ আল্লাহ করেন। তো ব্যাপারটা হলো এই যে ডেমোক্রেটিক প্রসেসে যদি আমরা চলতাম ফর গুড অ্যান্ড ব্যাড, তাহলে হয়তো এইরকম একটা পরিস্থিতিতে আমরা পড়তাম না। তো আমি মনে করি যে ওই জায়গাটাতে আমাদেরকে একটা স্ট্রং স্টেপ নিতে হবে, যে উইদিন দি পার্টি, দিস ইজ দ্য টাইম। আমরা চেষ্টা করেছিলাম যে উইদিন দি পার্টি ডেমোক্রেসিটাকে আগে সেট করেন না। এটা কাগজে কলমে কতখানি লিখলাম, তারপরে আর কোনো খবর নেই। বিকজ তখন তো আপনি ইলেক্টেড হয়ে যাওয়ার পরে আপনি 5 বছরের জন্য চলে আসছেন, 5 বছর পরে 10 বছর, 10 বছরের পরে 15 বছর।
সো এই ইকোনমিক যাত্রার সাথে আমাদের স্পেকটাকুলার ইকোনমি, এতে কোনো সন্দেহ নেই, এই ইকোনমিক যাত্রার সাথে বা ইকোনমিক উন্নতির সাথে সোশ্যাল উন্নতি হয়নি, সেই সাথে আপনার ডেমোক্রেটিক উন্নতি হয়নি, পলিটিক্যাল উন্নতি হয়নি। পলিটিক্যাল পার্টিজ আর নাও বেশিরভাগই হচ্ছে গুণ দ্বারা পরিচালিত। আমি সরি, আমাকে জানি যে আমার অনেক বন্ধু বান্ধব পলিটিক্যাল পার্টি রাগ হবেন, দ্যাটস হোয়াট ইজ ফ্যাক্ট। আপনি চিন্তা করেন যে কি উত্তর পাই, যে ওই লোকটা স্মাগলার, ওই লোকটা এটা করছে, এটা করছে, বলে কে কি করছে এটা আমার দেখার ব্যাপার না, আমার দেখার ব্যাপার যে সে জিততে পারবে কিনা। তো আপনি যদি এই মনোবৃত্তি নিয়ে রাজনীতি করেন, এই মনোবৃত্তি নিয়ে যদি আপনি সিলেক্ট করেন, আর এই মনোবৃত্তি নিয়ে আপনি টাকার খেলা করেন, আপনি বিজনেস, বড় বড় বিজনেস টাইকুনদেরকে নিয়ে আসবেন, পলিটিক্যাল লোকজন বাদ দিয়ে নতুন মুখ নেবেন না, সেই জায়গায় আপনি এইটুকুন তো হবে। আমি শুধু এইটুকু বলি যে আমাদের যে ইয়াং জেনারেশন, যাদেরকে আমরা মনে করতাম যে ওরা লেখাপড়া নিয়ে ব্যস্ত, ইত্যাদি ব্যস্ত হতো, এবং কীভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে চিন্তা করেন। তাদের সাথে বসার ব্যাপার, বসলেন না, না তো নাই, তারপরে উনি শুরু হলেন আমি আমার দরজা খোলা, আপনারা আসুন ভাই। তার কারণ হচ্ছে যে আপনি এই করতে 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 উইদাউট ইলেকশন, উইদাউট সমস্ত ইনস্টিটিউশনগুলো নিজের কুক্ষিগত করে একটা চিফ জাস্টিসকে আপনি লাথি মেরে বের করে দিলেন। দুনিয়ার আর কোথাও আছে এরকম ব্যাপার? আপনি প্রপার ইলেকশনে 10 বছর কেন, 20 বছর কেন, 50 বছর থাকে, হু কেয়ারস? বাট এই জায়গাগুলোতে একটা বড় লেসন। আর ইমিডিয়েট যেটা আমি বলবো, ইমিডিয়েট লেসন, আমার আমার অত্যন্ত মানে প্রিয় সেনাপ্রধান, যিনি আমার সাথে কাজ করেছেন, আই হ্যাড দ্য প্রিভিলেজ টু ওয়ার্ক উইথ হিম, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত সিম্পল মানুষ এবং অত্যন্ত অনেস্ট মানুষ। তিনি বিরাট একটা দায়িত্ব ঘাড়ে নিয়েছেন। ওনাকে এখন সেই দায়িত্বটা আপনার আপনার প্রপারলি করতে হবে, যাতে তার এই সমস্ত অর্জনটাকে ফিফথ কলামনিস্ট বা পঞ্চম বাহিনী নষ্ট করতে না পারে। সেদিকে ওনার ইমিডিয়েটলি টু টেক সাম স্টেপ। প্রফেসর রিয়াজ, আপনার কাছ থেকে তো শুনতে চাই যে সামনে আসলে কি এবং করণীয়টা কি, সেটা খুব ইম্পর্টেন্ট। এখন থেকে, এই মুহূর্ত থেকে শুরু করে যে এই ট্রানজিশনাল ফেজ এবং তারপরে সবটা মিলিয়ে যদি আপনি একটু আমাদেরকে বলেন। প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে যে অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। যারা এই সমস্ত মানে ভ্যান্ডালিজম থেকে শুরু করে লুটপাটের সঙ্গে জড়িত, আমি মনে করি যে তারা আসলে কোনো অবস্থাতেই আন্দোলনের শক্তি ছিল না, আন্দোলনের শক্তির আড়ালে তারা করছে। এবং আমার আশঙ্কা যে যারা এই আন্দোলনের ফলে পরাজিত হয়েছে, তারাও এই কাণ্ডটা করতে পারে, কারণ তাদের হাতে যথেষ্ট পরিমাণে অস্ত্র শস্ত্র ছিল এবং তারা সেগুলো ব্যবহার করতে পারে। এটা হচ্ছে একেবারে প্রথম কাজ। এটার সাথে রাজনৈতিক প্রক্রিয়ার কোনো বিষয় নাই, এটা একটা ইমিডিয়েট কাজ। পলিটিক্যাল প্রসেস হিসেবে যেটা, সেটা হচ্ছে একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হচ্ছে, আমি আশা করি তৈরি হচ্ছে, মানে একেবারেই তৈরি হতে হবে। তো সেটা যেন খুব ইনক্লুসিভ হয়, তরুণদের শুধু অংশগ্রহণ করার অর্থেই শুধু নয়, সমাজের অন্য শ্রেণীগুলোর সঙ্গে কনসালটেটিভ প্রসেসের মধ্যে দিয়ে যেন তৈরি করা হয়। এবং আপনি কি মনে করেন যে দরকার হলে একটু সময় নিয়েও যেন সেটা করা হয় এখানে, যেন, কারণ আমাদের দেশে তো অনেক কিছুই পলিটিসাইজড হয়ে গেছে এবং ব্যক্তিবর্গ অনেকে নানাভাবে আসলে সেই ইন্টিগ্রিটিটা, ডিগনিটিটা রক্ষা করতে পারেননি অনেকে। সো আইডেন্টিফাই করা একটু ডিফিকাল্ট। কিন্তু এখানে ক্যাচ 22 আছে, যেগুলো ক্যাচ 22 বলি, আপনি যে সময় নিয়ে করবেন, এই তারও অন্তর্বর্তীর দায়িত্ব কে নেবে? সেটা তো যেভাবে বলা হচ্ছে, আমার আপত্তিটা তো সেই জায়গায়। এবং এখানে আমি সাগর ভাইয়ের সাথে একটু ভিন্ন মত পোষণ করি, যে সেনাবাহিনী প্রধানের কাঁধে এই দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে, অত উনি নিয়েছেন বা পড়েছে, যেভাবেই বল, কিন্তু ওনার কাছে কিন্তু করার কথা ছিল না, মানে ওনাকে এই দায়িত্ব পালন করার কথা না। এখন ওনার কাজ হচ্ছে পলিটিক্যাল প্রসেসটার মধ্যে ইমিডিয়েটলি ইনভলভ করে অন্যদেরকে পলিটিক্যাল প্রসেসকে সাপোর্ট করা। ওনার কাজটা স্টিয়ার করার দায়িত্বটা তার না, ওনার নেতৃত্ব দেওয়ার কথা না। এটা সেনাবাহিনীর দায়িত্ব হতে পারে বলে আমি মনে করি না। হ্যাঁ, জরুরি পরিস্থিতিতে করে কিনা, হ্যাঁ, কিন্তু সেটা যদি আপনি প্রলম্বিত করেন, জিলু, আপনার প্রশ্নের এসেছে, এটা যতই আপনি প্রলম্বিত করবেন, ততই আসলে এই সেনাবাহিনীর কর্তৃত্বের বিষয়টা প্রতিষ্ঠিত হতে শুরু করবে। আমি এই জায়গাটাতে আমি খুব বারবার বলছি যে
এই প্রক্রিয়াটা রাজনৈতিক প্রক্রিয়া সেনাবাহিনীর নেতৃত্বে নয়, এটা হচ্ছে সেনাবাহিনীর সহযোগিতায় হলেও হতে পারে, তাদের নেতৃত্ব হতে পারে না। আপনি বলছেন সামনে, এটা হচ্ছে জি। ইন্টারিম গভর্নমেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আপনি করবেনটা কি। এখন করবেনটা কি মানে হচ্ছে যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট, তার 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 লক্ষ্য কি? আপনি সমস্ত কিছুই রেখে দিয়ে কেবলমাত্র একটা নির্বাচন করতে চান, মানে যে সংবিধান আছে সেই সংবিধানের মধ্যে যে সমস্ত প্রভিশনস আছে সেটাতে? আমি সেখানে একটু ভিন্নভাবে বিবেচনা করি। যেটা আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসছে এক নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, তদুপরি আমি যেটা মনে করি যে বাংলাদেশের এই যে স্বৈরতন্ত্রের উদ্ভব ঘটেছিল, সেটা কিন্তু সাংবিধানিকভাবেই ঘটেছিল। মানে জি। দৃশ্যত অসাংবিধানিক না, কিন্তু দৃশ্যত সাংবিধানিক। তাহলে সংবিধানের মধ্যে গন্ডগোল আছে। সংবিধানটার আপনি কি এখন এই সংবিধান সংশোধন করবেন কি করে? আমি যেটা মনে করি যে নেক্সট নির্বাচন যেটা, এটা জাতীয় সংসদের নির্বাচন হওয়া উচিত নয়, এটা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা উচিত, যাতে করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে গিয়ে আপনি একটা নতুন সংবিধান, যেটা সকলের গ্রহণযোগ্য সংবিধান, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আপনার রেপ্রেজেন্টেশন থাকার জন্য দরকার হলে প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশনের ব্যবস্থা করুন। আপনি বলবেন, যে কোনো কেউ বলতে পারে যেগুলি তো ভাই সংবিধানের মধ্যে না, এগুলো আমরা করবো কি করে, এগুলো আইনের মধ্যে, পরে গিয়ে কি আমরা আদালতের বিপদে পড়বো কিনা। এইটা একটা একদমই কমপ্লিটলি ডিফারেন্ট সিচুয়েশন তৈরি হয়েছে। আগে এটা রেকগনাইজ করেন, অ্যাকনলেজ করেন। এইটা 2006 সাল নয়, এটা 2024 সাল। এই বিবেচনাটা করে যদি না অগ্রসর হওয়া যায়, এটা যদি একটা 2006 সালের 7 সালের রিপিটেশন হয়, তাহলে আরেকবার 2008 হবে, আরেকবার মানে আপনার স্বৈরতন্ত্রের ফাঁদে পড়বেন এবং প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবেন। ফলে আপনি যে যে সময় নিয়ে সরকারের কথা বলছেন, তার চ্যালেঞ্জ আছে। তার চেয়ে বড় যেটা চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় যে লক্ষ্যটা কি, লক্ষ্যটা নির্ধারণ করা দরকার। এই সরকার কি করবে সামনে, মানে এবং সেটা সুস্পষ্টভাবে জানিয়েই করতে হবে যে আমরা এটা করতে চাই। বলতে পারেন তাদের ম্যান্ডেট থাকবে কিনা, তাদের ম্যান্ডেট নেই, তাদের ম্যান্ডেট নেই, কিন্তু বৈধতা আছে। যদি আপনি ওই রকম একটা সরকার তৈরি করেন যার বৈধতার আন্দোলনের মধ্যে, তারা এটা করতে পারবে, তখন এটা নিয়ে প্রশ্ন উঠবে না। ফলে উদ্দেশ্যগুলো, লক্ষ্যটা খুব স্পষ্ট হওয়া দরকার। আমি অস্পষ্টতা দেখতে পাচ্ছি, কারণ এই যে শুরুতে যেটা বলেছিলাম, কলাপসটা করে তো সাডেনলি, তার জন্য আপনার প্রস্তুত থাকেন না। আপনি জানেন এটা কলাপস করবে, কিন্তু কখন করবে আপনি জানেন, হঠাৎ করে। যেমন ধরেন গতকাল মধ্যরাত্র, আজকে ভোর পর্যন্ত তো বাংলাদেশের মানুষ, সোমবার দিন ভোর পর্যন্ত বাংলাদেশের মানুষ আকাঙ্ক্ষার দিক থেকে, স্বপ্নের দিক থেকে ভেবেছে স্বৈরতন্ত্রের পতন হোক। কিন্তু তারা কি জানতেন যে দুপুর 2টার মধ্যে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে? না, তারা জানতেন এই অবস্থা। তো সেই সেই এই আলোচনাগুলো মানে করা দরকার আমাদের, যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন, এটা খুবই জরুরি, অবিলম্বে। 2 নম্বর বিষয় হচ্ছে যে এমন একটা মানে ইন্টেরিয়াম সরকার তৈরি করুন, মঙ্গলবারের মধ্যেই হবে, সেনাপ্রধান বলেছেন যে আজকে মঙ্গলবারের মধ্যেই সেটা হয়ে যাবে। এবং তারপরে তার সাথে সেনাবাহিনী এবং সম্পর্কটা কি হবে সেটা সুস্পষ্ট হওয়া দরকার। এবং তারপর সেটা হচ্ছে লক্ষ্য, এই ইন্টারিম গভর্নমেন্টের লক্ষ্যটা কি হবে। জি, ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন, আপনি শুনছিলেন। আমি শুনছিলাম, এবং আমি ওনার সাথে ডিসএগ্রি করছি না। অ্যাকচুয়ালি আমি বোধহয় আমার মনে হয় ডক্টর রিয়াদ আমাকে ভুল বুঝেছেন। আমি কিন্তু মানে সেনাবাহিনীর দায়িত্ব যে এটা আমি ঠিক তা বলি নেই। আমি বলেছি ইট ডিভলভড অন হিম প্রবাবলি যতটুকু আমি অবজার্ভ করলাম যে একটু রিলাক্টেন্ট ছিল যে আমরা এই প্রসেসে ঢুকবো না, বাট দেয়ার ওয়াজ নো আদার অল্টারনেটিভ। আর কোনো অল্টারনেটিভ ছিল না, কোনো অল্টারনেটিভ রাখা হয়নি। যখনই আপনি এই স্বৈরতন্ত্র বা ডিক্টেটরশিপ এরকম হয়, তখন আপনি যখন ফল করে, তখন কিন্তু এটা জাস্ট লাইক বট গাছ, অনেক কিছু নিয়ে ফল করে। কিন্তু আমি এখন যে কথাটা বলছি, যে সেই কথাটা ওনার যদি দায়িত্ব নাও থাকে, বাট দায়িত্ব হয়ে গেছে, কাজে সেখানে এই যে প্রসেসগুলো এখন যেগুলো হচ্ছে, এইমাত্র শুনলাম যে ইন্দিরা কালচার সেন্টারটাকে নাকি বার্ন করতে গেছে বা বার্ন করে দিচ্ছে। পুলিশ হাত উঠিয়ে দিয়েছে, নন কোঅপারেশন ওখান থেকে। তো এইটা আমার মনে হয় যত তাড়াতাড়ি একটা অ্যাড্রেস করবে। ইউ রাইট, আমি যেটা বললাম যে সেনাপ্রধান কি কোনো ব্যাপারটা এরকম কি না যে পুলিশের মরাল স্ট্রেংথটাই নাই আসলে সেটাই বললাম, এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য। তাদেরকে প্রথমে
ইন্সপেক্টর জেনারেলকে এবং অন্যদেরকে নিয়ে ওনার বসা উচিত। ওরা হয়তো জানি যে রাত কাটবে এরকম, কিন্তু নিয়ে বসা উচিত তাদেরকে। ইন্সপেক্টর তাদেরকে সাহস তো দিতে হবে। জেনারেলের নিজের আছে কিনা সেই মরাল স্ট্রেংথ, সেটাও তো বিবেচ্য বিষয়। জি, ইন্সপেক্টর জেনারেলের নিজের সেই মরাল স্ট্রেংথ আছে কিনা সেটাও তো বিবেচ্য বিষয়। না থাকুক বা না থাকুক, হি ইজ স্টিল দেয়ার, হি ইজ স্টিল ইন দেয়ার সার্ভিস। দেয়ারফর আপনি মোরাল থাকবে কি না থাকবে, আপনাকে এটা এটা নিয়ে চলতে হবে আপনাকে। কাজেই আমি মনে করি যে ইমিডিয়েট কতগুলো অ্যাকশনে যাওয়া দরকার। আশা করি যে সেটা উনি যাবেন। হয়তো এই মুহূর্তে যেটা বললাম, ইট ওয়াজ নট লাইক দ্যাট, ইট ওয়াজ নট, কোনো মার্শালও ডিক্লেয়ার হয়নি, কোনো কিছু ডিক্লেয়ার হয়নি। কাজেই কিছুটা আমার মনে হয় যে অগোছালো বিষয় আছে। আশা করি 1-2 দিনের মধ্যে হবে, কিন্তু তার আগে যে কয়েকটি পয়েন্ট আমরা বললাম সেটাকে দেখতে হবে। তো আমি এটাই মনে করি যে উই হ্যাভ এ চান্স, এবং আমরা এটাকে নষ্ট হতে দিতে পারি না। এটার জন্য যার যতখানি করার দরকার they should do it। সতর্কতার জায়গাগুলো কি প্রফেসর রিয়াজ মনে হয় যে এখন থেকে কোন কোন জায়গাগুলোতে সতর্ক থাকা উচিত আসলে যারা পুরো প্রক্রিয়ার মধ্যে আছেন তাদের দিক থেকে? এবং আপনি যেটা বলছিলেন যে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইলেকশন আগে দরকার, তারপরে ন্যাশনাল ইলেকশনের দিকে যাওয়া উচিত, আপনি কোনো আপনার বিবেচনায় কোনো টাইম ফ্রেম আছে এই কাজগুলো করবার জন্যে? না, এটা আলাদাভাবে আমার কাছে নেই, কিন্তু এইটার প্রক্রিয়ার মধ্যে থেকে এই জিনিসটা তৈরি করতে হবে আপনাকে, যে লক্ষ্যটা যদি তাই হয়, তা আমার কাছে মনে হচ্ছে যে এই লক্ষ্য স্থির করা দরকার। কারণ আপনি এই সংবিধান রেখে, এই ধরনের কাঠামো রেখে আপনি তো কোনো অবস্থাতেই মানে যতটা অগ্রসর হবেন এক পর্যায়ে সেইটা থাকবে না আর কি। হ্যাঁ, সাফল্য তো থাকে না। সেই জায়গাটাই জন্যই আমি বলছি যে আপনাকে অবশ্যই লক্ষ্য স্থির করে, এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বলছি এই কারণে যে সংবিধানের যে কাঠামো আছে সেই কাঠামোর মধ্যে কোনো অবস্থাতেই আর মানে স্বৈরতন্ত্র মোকাবেলা করার জায়গা নাই, এমন এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তো সেগুলো মোকাবেলা করার জন্য আপনার প্রাতিষ্ঠানিক, সাংবিধানিক এবং রাজনৈতিক সবগুলোকে সম্মিলিত করতে হবে। আরেকটা ইস্যু যে আমাদের তো গত কয়েক বছরের সোশ্যাল ফ্যাব্রিক্সটা ধ্বংস হয়ে গেছে, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, যেটার জন্য আপনি এই কথাগুলো বলছেন, এবং সেই সঙ্গে ইকোনমিটা আসলে কলাপস করবার পথে, বা ইতিমধ্যেই হয়তো আমরা একদিন তো সরকারি ন্যারেটিভ শুনেছি, এখন হয়তো ফ্যাক্টস ফিগারগুলো প্রপারলি আমরা পাবো। আপনি কি মনে করেন যে দ্রুত সব কিছু রিকভার করবার জন্য দ্রুত আর কি ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে? অর্থনীতিবিদদের মধ্য থেকে এই প্রশ্নটার উত্তর আসলে আমাদের খুঁজতে হবে, যে আসলে মূল জায়গাগুলো কোথায়। কতগুলো তো কাঠামোগত জিনিস আছে, যেমন ধরুন এই যে ব্যাংকিং খাতের যে পরিস্থিতি আমরা দেখেছি, তাই না, এটা তো হঠাৎ করে তৈরি হয়নি। কিংবা ধরুন জ্বালানি খাতের যে সংকটের তৈরি করা হয়েছে, এবং গোটা নীতি নির্ধারণের ক্ষেত্রে, অর্থনৈতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে ধরুন বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের কথাও যদি বলে, সেটাও তো নাই, তাই না? না থাকার ফলে হয়েছে যে এগুলো আপনি মনিটারি পলিসি বলেন কিংবা ধরেন ইকোনমিক পলিসি বলেন, সেগুলো এমনভাবে তৈরি হয়েছে যে সেগুলো একটা গোষ্ঠীকে সমর্থন করেছে, সাহায্য করেছে, এবং বাস্তবোচিতভাবে যেভাবে মোকাবেলা করার দরকার সেভাবে করা হয়। ফলে আপনার এই যে সরকার গঠন হবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তো অর্থনীতিকে মোকাবেলা করা। অর্থনীতির যে সংকট সেটা একেবারে প্রিলিমিনারি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। হ্যাঁ, যে কিভাবে সে এই ক্রাইসিস থেকে বেরোবে। তার জন্য একটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার সুযোগ তার আবার কম, কারণ সে তো দীর্ঘমেয়াদে থাকবে না, এবং তার ওই দীর্ঘ পরিকল্পনার ম্যান্ডেটও নাই। আবার অন্যদিকে দীর্ঘমেয়াদী বিবেচনা ছাড়া আপনি তো অর্থনীতি পরিকল্পনা করতে পারবেন না। ফলে এই চ্যালেঞ্জগুলোর জন্য বিভিন্ন মানে সেক্টরের যারা আছে, বিভিন্ন ভাবে যারা যুক্ত, তাদেরকে আপনি কোনো না কোনো ভাবে যুক্ত করতে হবে। কোনো না কোনো মানে হচ্ছে তাদের তাদের যেই মানে এক্সপার্টিজ আছে সেগুলোকে যুক্ত করে আপনি এক ধরনের পরিকল্পনা করতে হবে যে আপনি কিভাবে মোকাবেলা করবেন। অর্থনীতির বিষয়টা একটা বড় সংকট হচ্ছে এই কারণে যে গত 2 বছর ধরেই একে তো হচ্ছে যে তৈরি করা হয়েছে কতগুলো, তথ্যগুলো ঠিক আছে কিনা সেটার প্রশ্ন আছে। গত 2 বছর ধরে ক্রমাগতভাবে যে মানে ক্ষতিটা হয়েছে অর্থনীতি 2022 সালের গ্রীষ্মকাল থেকে এখন পর্যন্ত, সেগুলো পরিবর্তন করা, সেটাই একটা একেবারে ইমিডিয়েট কাজ হয়ে দাঁড়াবে।
জি, আরেকটা শেষের দিকে, আমরা শেষের দিকে দুটো প্রশ্ন আমি একটু করতে চাই যে বাইরের দুনিয়া আসলে এই পরিবর্তনকে কিভাবে নিচ্ছে এবং তারা নিজেরা কিভাবে এনগেজ করতে চাইছে এই প্রক্রিয়ার সঙ্গে, এটা একটা প্রশ্ন। আর একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে বাংলাদেশের প্রধান রাজনৈতিক চারটা শক্তি আমরা যদি বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগ, জামায়াত ইসলামী, যদিও তারা ব্যান্ড, কিন্তু কালকের ঘটনায় যেটা দেখলাম যে সেনাপ্রধান তাদের সঙ্গে ডায়ালগ করেছেন এবং সেনাপ্রধান যখন কথা বলছেন জামাতের নাম সবার আগে উচ্চারণ করেছেন, যে জামাতের আমির তার সঙ্গে বৈঠক করেছেন এবং একাধিকবার তিনি উচ্চারণ করেছেন। তো ধরে নিচ্ছি যে নতুন প্রক্রিয়ার মধ্যে জামাত যেভাবে ব্যান করা হয়েছিল সেটা হয়তো নতুন এই প্রক্রিয়ায় বিবেচনায় নেওয়া হচ্ছে না এবং জাতীয় পার্টি খণ্ডিত দুটো অংশ আছে, তাদের জন্য পরামর্শ কিছু। দুটো প্রশ্ন, যে বাইরের দুনিয়া বিশেষ করে পশ্চিমা দুনিয়া কীভাবে নিজেদেরকে এই পরিবর্তনটাকে কীভাবে দেখছে, কোনো এনগেজমেন্ট তাদের দেখতে পান কি না আগামী দিনগুলোতে, এবং রাজনৈতিক চারটা দলের জন্য আপনার পরামর্শ যদি আলাদা আলাদা করে আপনি বলেন। সো উই হ্যাভ 5 মিনিটস, আমাদের 5 মিনিট সময় আছে আপনার জন্য, এই 5 মিনিটে যদি বাইরের দুনিয়ার যেই প্রতিক্রিয়ার কথা বলছেন, এখন পর্যন্ত বাইরের দুনিয়ার প্রতিক্রিয়াটা মানে স্পষ্ট নয়। কারণটা কি জানেন? দুর্ভাগ্যজনকভাবে আমরা যেটা দেখেছি যে প্রথমত পশ্চিমা বিশ্বের কথা যদি বলেন, গত অক্টোবর থেকে এক ধরনের অভাবনীয় নীরবতা পালন করেছে। অভাবনীয় নীরবতা, মানে অক্টোবর পর্যন্ত গণতন্ত্র মানবাধিকার নিয়ে যারা কথা বলেছেন তারা দেখা গেল এত বড় মানবাধিকার লঙ্ঘনের পর একটা বিবৃতি পর্যন্ত দেন, তাই না? পরিস্থিতি বেরিয়েছে। তো ফলে এখন যেটা হবে সেটা সকলে এটা পর্যবেক্ষণ করবেন, অবজার্ভ করবেন যে আসলে প্রক্রিয়াটা কোথায় যাচ্ছে, যে সেনাবাহিনীর ভূমিকাটা কোথায়, সিভিল সোসাইটির ভূমিকাটা কোথায়, রাজনৈতিক দলগুলির ভূমিকা কোথায়, এগুলি তারা আসলে খেয়াল করবার চেষ্টা করবেন। যে সামগ্রিকভাবে তাদের প্রত্যাশাটা হবে যে ঠিক আছে, যাতে করে স্থিতিশীলতাটা থাকে এবং কোনো অবস্থাতেই যাতে এক ধরনের সামরিক শাসনের মধ্যে বাংলাদেশ ঢুকে না যায়। এইটা হচ্ছে একটা রাজনৈতিক দলগুলোর কথা যে আপনি বলছিলেন যে চারটা প্রধান, শুধু আমি চারটা প্রধানের অর্থেই বলবো না, আমি বলবো যে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এইটা তাদের একটা সোল সার্চিং এর জায়গা তৈরি হয়েছে। হ্যাঁ, তারা এই যে আমি যে অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্যের কথা বলছি, সেই লক্ষ্যের সাথে তারা কতটা যুক্ত হতে পারবেন সেটা তাদেরকে বিবেচনা করতে হবে। আমি আশা করি যে প্রত্যেকে এ থেকে শিখেছেন। এমনকি আওয়ামী লীগের জন্য তো শিক্ষণীয় আছে যে 14 বছর ধরে স্বৈরতান্ত্রিক শাসনের পরে কি পরিস্থিতি হয়, তারা কি রিকুপারেট করার চেষ্টা করবেন, নিজেদেরকে উদ্ধার করার চেষ্টা করবেন, সময় নিয়ে নিশ্চয়ই করবেন। কিন্তু অন্য দলগুলো, এমনকি যারা এই গত প্রায় ধরুন 14 বছর ধরে এই স্বৈরতান্ত্রিক শাসনের সঙ্গে যুক্ত ছিলেন, ছোট ছোট দল, তাদেরও মানে এই সুযোগে তাদের উচিত হচ্ছে সোল সার্চ করা, যে তারা আসলে কি ভুলটা করেছে, ভয়াবহ ভুল করেছে, সেটা তারা বোঝেন কিনা সেটা নিয়ে আমার মনে সংশয় আছে। আর বাকি সেটা হচ্ছে যে অন্য রাজনৈতিক দলগুলো যারা গণতান্ত্রিক সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন, সেটা বিএনপি বলুন, ধরুন অন্যান্য যে সমস্ত দল আছে আর কি, তাদের যেটা ভাবতে হবে সেটা হচ্ছে যে কেবলমাত্র ক্ষমতার বিবেচনার বাইরে গিয়ে তারা একটা সুদূর প্রসারী ভাবে একটা লক্ষ্য স্থাপন করতে পারেন কিনা, যে একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা যাবে কিনা। গণতান্ত্রিক সমাজের মধ্যে তার রাষ্ট্রের প্রতিষ্ঠান থাকে, তার অন্যান্য সামাজিক সম্পর্ক থাকে, সেগুলির ক্ষেত্রে তাদের কি ভূমিকা থাকবে, তারা সেটার জন্য প্রস্তুত কিনা, তারা সেই চেষ্টাটা করবেন কিনা। ওভারনাইট হবে না, কিন্তু চেষ্টাটা করবেন। আরেকটা প্রশ্ন ছিল আমার, যে আপনি যদি আমি টাইম ফ্রেমের কথা বলি, এই যে পলিটিক্যাল প্রসেস বা ইলেকট্রাল প্রসেস যেটা আপনি বলছেন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, দেন ইলেকশন, কি পরিমাণ সময় আপনি রিজনেবল মনে করেন এই কাজগুলো করবার জন্য? মানে অনেক সময় বেশি নিলে সেটা একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, অনেক সময় স্বল্প সময় ভালো কাজটা করা যায় না। সো ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আমার নিজের ধারণা যে বছরখানেক লাগা উচিত। বছরখানেকের মধ্যে এই প্রক্রিয়াটায় সকলকে যুক্ত করে দ্রুততার সঙ্গে করতে পারলে ভালো, কিন্তু তড়িঘড়ি নির্বাচনের চেয়ে যেটা দরকার সেটা হচ্ছে বড় রকমের কিছু পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে, সেটা গ্রহণ কর। এখন যারা ক্ষমতায় আসবেন ইন্টারিম, তাদেরকে 1 বছরের মেয়াদ থাকে কিনা, মানে এখন তো এটা সাংবিধানিক ব্যবস্থার মধ্যেই থাকুন না ওই অর্থে, কারণ সংবিধানে তো এরকম কোনো সরকার গঠনের কোনো জায়গায় নেই। তার মানে হচ্ছে যে পরে গিয়ে এক্স পোস্ট ফ্যাক্টো এগুলি সবই ঠিক করতে হবে। আমার কথা হচ্ছে এক্স পোস্ট না করে এখনই এই জিনিসগুলি নিয়ে সকলের মধ্যে আলোচনার ব্যবস্থা করা, সকলের অংশগ্রহণ করা এবং সেই প্রক্রিয়াটা শুরু করা।
অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর আলী রিয়াজ এবং আমাদের সঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন, তাকেও ধন্যবাদ জানাই। দর্শক, আমরা দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম যে কোথায় দাঁড়িয়েছে এবং কোথায় যাব। সবার আগে আমরা অভিনন্দন জানাতে চাই বাংলাদেশের জনগণকে, যে দীর্ঘদিন পরে নানা লড়াই সংগ্রাম এবং ত্যাগের মধ্য দিয়ে তারা একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে মুক্ত হয়েছেন। সামনের দিনগুলোতে যেন আমরা ভুল না করি সেই পরামর্শ আমার অতিথিরা দিচ্ছিলেন যে আমাদের সামনে কী করণীয়, বিশেষ করে যারা এই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বা এই অন্তর্বর্তীকালীন প্রক্রিয়ার নেতৃত্ব দেবেন সেই বিষয়ে তারা কথা বলেছেন। বাংলাদেশের জন্য একটা নতুন সম্ভাবনার সূচনা হয়েছে নিঃসন্দেহে, সেটা কাজে লাগানো দরকার। তবে অনেক বিষয়ে সজাগ এবং সতর্ক থাকাও দরকার, সেই বিষয়ে যেন আমরা সকলেই সজাগ থাকি। এবং সব কথার মূল কথা যে বাংলাদেশের খোল নলচিটা আসলে পাল্টে দেবার সময় এসছে। সংবিধান থেকে শুরু করে অনেক কিছুতে আমাদের বদল আনতে হবে এবং তার জন্য আমার অতিথিরা পরামর্শ দিয়েছেন। আমি আশা করি যে আমাদের সংশ্লিষ্ট যারা এই সঙ্গে তারা এই বিষয়গুলো বিবেচনার মধ্যে রাখবেন। এবং আমি আবারও অভিনন্দন জানাই বাংলাদেশের জনগণকে, বিশেষ করে তরুণ সমাজকে, যাদের রক্তে, যাদের ত্যাগে এবং আন্দোলনের মধ্য দিয়ে এই বিজয় সূচিত হয়েছে। আপনাদের সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন সবাই।